আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে ওয়েলকাম করছি আমাদের আজকের আরও একটি প্রাণবন্ত ক্লাসে। সো আজকের ক্লাসে আমরা আলোচনা করব ইউনিট 2 এর লেসন 3 তথা এস এম সুলতানের যে গুরুত্বপূর্ণ প্যাসেজটা আছে সেই প্যাসেজের একেবারে আদ্যপান্ত জানানোর চেষ্টা করব এই ক্লাসে। সো চলো আমরা ক্লাসটা শুরু করি। শেখ মোহাম্মদ সুলতান, যাকে আমরা প্রায়শই এস এম সুলতান হিসেবে চিনে থাকি, ওয়াইডলি নোন অ্যাজ এস এম সুলতান, তিনি ব্যাপকভাবে এস এম সুলতান হিসেবে পরিচিত। তাহলে ওয়াইডলি নোন শব্দের অর্থ ব্যাপকভাবে পরিচিত, আর এস মানে এখানে হিসেবে, যেটাকে আমরা এখানে বলতে পারি প্রেপোজিশন। কি বলতো? প্রেপোজিশন। কেমন? তাহলে শেখ মোহাম্মদ সুলতান ওয়াইডলি নোন অ্যাজ এস এম সুলতান, তিনি ব্যাপকভাবে এস এম সুলতান হিসেবেই পরিচিত। ওয়াজ আ ডিস্টিংগুইশড বাংলাদেশি পেইন্টার, তিনি বিশিষ্ট বাংলাদেশি চিত্রকলা শিল্পী। তিনি একজন বাংলাদেশি বিশিষ্ট চিত্রকলা শিল্পী ছিলেন। তাহলে ডিস্টিংগুইশড মানে কি? ডিস্টিংগুইশ মানে বিশিষ্ট। কি বলতো? বিশিষ্ট। তুমি চাইলে বলতে পারবা ফেমাস, ফেমাস বলতে পারবা। ওয়াজ আ ডিস্টিংগুইশড বাংলাদেশি পেইন্টার, তিনি একজন বিশিষ্ট বাংলাদেশি চিত্রকলা শিল্পী ছিলেন। রিনাউনেড ফর অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন, ফেমাস ফর, রিনাউনেড ফর মানে কোনো কিছুর জন্য বিখ্যাত। তোমাকে এখন বলতে পারে এস এম সুলতান কোন কারণে বিখ্যাত, তখন তুমি বলবা হিজ ডিস্টিংটিভ পার্সোনাল অ্যান্ড আর্টিস্টিক স্টাইল, তার যে অনন্য ব্যক্তিত্ব এবং তার যে শৈল্পিক শৈলী, এই দুইটা কারণে তিনি অনেক বেশি বিখ্যাত ছিল। ওকে, তাহলে রিনাউনেড এটার সিনোনিম তুমি বলতে পারো ফেমাস কিংবা পপুলার। যেমন পপুলার ফর, ফেমাস ফর, রিনাউনেড ফর। তিনি কোন কাজের জন্য বিখ্যাত ছিল? তিনি বিখ্যাত ছিল হিজ ডিস্টিংটিভ। ডিস্টিংটিভ মানে কি? অনন্য। কি বলতো? অনন্য কিংবা ইউনিক বলতে পারো। ডিস্টিংটিভের সিনোনিম তুমি চাইলে বলতে পারবা ইউনিক। কি বলবা? ইউনিক। এখানে পার্সোনাল মানে আসলে পার্সোনালিটি। কি বলতো? পার্সোনালিটি। তার অনন্য যে ব্যক্তিত্ব, সেই ব্যক্তিত্বের জন্য তিনি অনেক বেশি বিখ্যাত ছিলেন। অ্যান্ড আর্টিস্টিক স্টাইল, আর্টিস্টিক স্টাইল মানে কি? শৈল্পিক যে শৈলী। আর্ট মানে শিল্প, আর আর্টিস্টিক মানে কি? শৈল্পিক। শৈল্পিক যে স্টাইল, শৈল্পিক যে শৈলী, সেই কারণে তিনি অনেক বেশি বিখ্যাত ছিলেন। বর্ন অন আগস্ট 1923 ইন যশোর, তিনি 1923 সালের আগস্ট মাসে যশোরে জন্মগ্রহণ করেছিলেন। প্রথম কথা এখানে একটা, এই যে দেখো তোমার বর্ন অন আগস্ট 1923 ইন যশোর, তিনি যশোরে 1923 সালের আগস্ট মাসে জন্মগ্রহণ করেছিলেন। ঠিক আছে, এখন আগস্টের কত তারিখ জন্মগ্রহণ করেছিলেন এইটা সহ দিলে আরও ভালো হইতো, কারণ আমরা জানি জন্ম তারিখ বুঝালে সেখানে আমরা প্রেপোজিশন ব্যবহার করি বর্ন অন, আর যদি জন্মসাল কিংবা জন্মস্থান দেওয়া থাকে সেক্ষেত্রে আমরা ব্যবহার করি বর্ন ইন। তাহলে কি বলছি বলো? জন্মসাল কিংবা জন্মস্থান দেওয়া থাকলে বর্ন ইন ব্যবহার করব, জন্মদিন কিংবা জন্ম তারিখ দেওয়া থাকলে আমরা ব্যবহার করব বর্ন অন। তো সেই ক্ষেত্রে আগস্টের কয় তারিখ এটা সহ যদি বলা থাকতো তখন কিন্তু বর্ন অনটা আরও বেশি পারফেক্ট হইতো। এই বিষয়। ওকে, তাহলে তোমাকে যদি জিজ্ঞেস করে এস এম সুলতান কখন জন্মগ্রহণ করেছিলেন, উনি যশোরে 1923 সালের আগস্ট মাসে জন্মগ্রহণ করেছিলেন। ওকে, এই যে দেখো জন্মস্থান আছে, দ্যাটস এ প্রেপোজিশন কি বসে? ইন বসছে। এবং এই জায়গাটা কোথায়? এটা বাংলাদেশে। যশোরটা কোথায়? বাংলাদেশে। সুলতান ইজ অফেন রিমেম্বার্ড অ্যাজ আ বোহেমিয়ান আর্টিস্ট, সুলতানকে প্রায় সময় ববগুরু শিল্পী হিসেবে মনে করা হয়। তাহলে রিমেম্বার মানে কি? মনে করা হয়, আর অফেন মানে কি? প্রায় সময়। বোহেমিয়ান শব্দের অর্থ কি জানো? ববগুরে। ববগুরু মানে কি? যাযাবর, যেটাকে আমরা বলি এইমলেস মানে কোনো উদ্দেশ্য নাই। ওয়েন্ডারিং, কি বলবা? ওয়েন্ডারিং বলতে পারবা, এইমলেস বলতে পারবা। বোহেমিয়ান, বোহেমিয়ান মানে কি? ববগুরে। সুলতান ইজ অফেন রিমেম্বার্ড, সুলতানকে প্রায় সময় মনে করা হয় অ্যাজ এ বোহেমিয়ান আর্টিস্ট, একজন ববগুরু শিল্পী মনে করা হয়। তাহলে রিমেম্বার মানে মনে করা। এটার একটা সিনোনিম তুমি চাইলে বলতে পারবা কল টু মাইন্ড। কি বলবা? কল টু মাইন্ড বলতে পারবা। তুমি চাইলে রিকল বলতে পারবা, তুমি চাইলে বলতে পারবা রিকালেক্ট। রিকল, রিকালেক্ট, কল টু মাইন্ড শব্দের অর্থ মনে করা, স্মরণ করা। এরপরে আসো, আর্টিস্ট মানে কি? শিল্পী। মেকার বলতে পারবা। আর্টিস্টের একটা সিনোনিম কি হবে? মেকার হইতে পারে। হু ট্রাভেলড এক্সটেন্সিভলি, যিনি অনেক দূর ভ্রমণ করেছেন, অনেক বেশি বেশি ভ্রমণ করেছেন। তাহলে এক্সটেন্সিভলি মানে কি? বিশাল পরিসরে তিনি ভ্রমণ করেছেন, অনেকগুলো দেশ বিদেশ ভ্রমণ করেছেন।
ডেসপাইট হিজ ইউনিক ভিশন, ইউনিক ভিশন মানে হচ্ছে তার অনন্য দৃষ্টিভঙ্গি, কি বলতো, অনন্য দৃষ্টিভঙ্গি। ডেসপাইট হিজ ইউনিক ভিশন, তার অনন্য দৃষ্টিভঙ্গি থাকা সত্ত্বেও, ডেসপাইট মানে হচ্ছে সত্ত্বেও, ডেসপাইট একটা প্রেপোজিশন, ডেসপাইট হিজ ইউনিক ভিশন, তার অনন্য দৃষ্টিভঙ্গি থাকা সত্ত্বেও, এখানে হিজ ইউনিক ভিশন এই পুরোটাকে আমরা নাউন ফ্রেজ বলবো, ডিটারমিনার দিয়ে শুরু, নাউন দিয়ে শেষ। তার অনন্য দৃষ্টিভঙ্গি থাকা সত্ত্বেও হি অনলি অ্যাচিভড ওয়াইড স্প্রেড রিকগনিশন লেটার ইন লাইফ, তার জীবনের একেবারে শেষের দিকে এসে সে হচ্ছে সুদূর প্রসারী স্বীকৃতি লাভ করে, স্বীকৃতি অর্জন করে। তাহলে এখানে অনলি একটা ওয়ার্ড আছে, অনলির একটা সিনোনিম তোমরা চাইলে বলতে পারবা যে মেয়ারলি, অনলি সিনোনিম বলবা কি মেয়ারলি, MERELY, মেয়ারলি। অনলি সিনোনিম কি বলবা, মেয়ারলি বলতে পারবা। তারপরে সোলো একটা ওয়ার্ড আছে, সোলো, সোলো মানেও কি একক, সোলো মানে কি একক, তাহলে অনলি সিনোনিম আমরা মেয়ারলি বলতে পারি কিংবা সোলো বলতে পারি। অ্যাচিভ মানে কি করা, অর্জন করা, তাহলে অবটেইন মানে কি করা, অর্জন করা, অ্যাকোয়ার মানে কি করা, অর্জন করা, অ্যাটেইন মানে কি করা, অর্জন করা, অনেক কিছু আমরা বলতে পারি। এরপর আসো ওয়াইড স্প্রেড মানে বুঝছো, ওয়াইড স্প্রেড মানে হচ্ছে কি ওয়ার্ল্ড ওয়াইড, কি বলতো, ওয়ার্ল্ড ওয়াইড, সুদূর প্রসারী, একেবারে দেশ বিদেশে তিনি হচ্ছে স্বীকৃতি লাভ করেন। রিকগনিশন মানে হচ্ছে স্বীকৃতি, রিকগনিশনের একটা সিনোনিম তুমি চাইলে বলতে পারবে অ্যাকনলেজমেন্ট, কি বলবা, অ্যাকনলেজমেন্ট। রিকগনিশনের একটা সিনোনিম তুমি বলতে পারবে অ্যাকনলেজমেন্ট। তাহলে অ্যাকনলেজমেন্ট বানানটা দেখো, আর এই ওয়ার্ডটা মনে রাখবে কিভাবে, দেখো, অ্যাকনোলেজমেন্ট, অ্যাকনলেজমেন্ট, অ্যাকনলেজমেন্ট মানে কি স্বীকৃতি, তাহলে রিকগনিশনের সিনোনিম কি হবে, অ্যাকনলেজমেন্ট। লেটার মানে কি পরবর্তীতে, যেমন আমরা বলি না আই উইল কল ইউ লেটার, আমি তোমাকে পরে কল দিব, তাহলে লেটার মানে কি তার জীবনের পরবর্তী ধাপে গিয়ে সে সুদূর প্রসারী স্বীকৃতি অর্জন করেন। হিজ ওয়ার্ক, এখানে ওয়ার্কটা হচ্ছে কি জানো, শিল্পকর্ম। আর নর্মালি ওয়ার্ক হচ্ছে আনকাউন্টেবল, যখন শিল্পকর্ম কিংবা সাহিত্যকর্ম বোঝাবে তখন সেটা প্লুরাল হইতে পারবে, কারণ শিল্পকর্ম কিংবা সাহিত্যকর্ম হচ্ছে কাউন্টেবল, আর নর্মাল কোনো কাজ যখন বোঝাবে তখন সেটাকে আমরা বলবো আনকাউন্টেবল। হিজ ওয়ার্ক ওয়াজ ফার্স্ট শোকেসড, তার শিল্পকর্ম প্রথম প্রদর্শন করা হয়, এখানে শোকেস মানে কি প্রেজেন্টেড করা হয়, উপস্থাপন করা হয়, ডিসপ্লেড করা হয়। হিজ ওয়ার্ক ওয়াজ ফার্স্ট শোকেসড, তার শিল্পকর্মগুলো প্রথম প্রদর্শন করা হয় ইন ঢাকা ইন 1976, 1976 সালে ঢাকায় তার শিল্পকর্মগুলো প্রথম প্রদর্শন করা হয়। তাহলে 1976 সালে, তাহলে এই জন্য কি বসে, ইন বসে, ঢাকায়, তাহলে কি বসে, ইন বসে। মনে রাখবা যখন কোন একটা জায়গায় কোন একটা সেন্টেন্সে এ অয় তে বুঝাবে তখন আমরা প্রেপোজিশন বসাবো কি, ইন। তাহলে দেখো তো 1971 সালে, তাহলে ইন বসে, ঢাকায়, তাহলে কি বসে, ইন বসে। অ্যান্ড আ সিগনিফিক্যান্ট রেট্রোস্পেক্টিভ, রেট্রোস্পেক্টিভ মানে কি জানো, রেট্রোস্পেক্টিভ মানে হচ্ছে তোমার এরকম কোন একটা প্রদর্শনীকে বোঝানো হচ্ছে, এক্সিবিশনকে বোঝানো হচ্ছে, ঠিক আছে। আ সিগনিফিক্যান্ট রেট্রোস্পেক্টিভ অর্গানাইজড বাই গতি ইনস্টিটিউট ঢাকা ইন 1987, 1987 সালে গতি ইনস্টিটিউট একটি তাৎপর্যপূর্ণ প্রদর্শনীর আয়োজন করেছিল। এখানে যে সেন্টেন্সটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে ফেসিভ ভয়েস, সেজন্য বলা হচ্ছে আ সিগনিফিক্যান্ট রেট্রোস্পেক্টিভ অর্গানাইজড। এখানে মনে করা হবে কি ওয়াজ অর্গানাইজড, এখানে ওয়াজটা তারা দেয় নাই, সেটা তোমাকে বুঝে নিতে হবে। আ সিগনিফিক্যান্ট মানে তাৎপর্যপূর্ণ, ইম্পর্টেন্ট বলতে পারবা, ভাইটাল বলতে পারবা। আ সিগনিফিক্যান্ট রেট্রোস্পেক্টিভ অর্গানাইজড ওয়াজ অর্গানাইজড, একটা তাৎপর্যপূর্ণ এক্সিবিশন, এক্সিবিশন মানে কি যেটা হচ্ছে তোমার হচ্ছে যে কোনো কিছু ডিসপ্লে করা, প্রদর্শন করা, এটাকে বোঝানো হচ্ছে। আর সিগনিফিক্যান্ট রেট্রোস্পেক্টিভ ওয়াজ অর্গানাইজড, আয়োজন করা হয়েছিল, অ্যারেঞ্জড, আয়োজন করা হয়েছিল বাই দ্য গতি ইনস্টিটিউট, ইনস্টিটিউট মানে কি একাডেমি, এ ঢাকা ইন 1987। এই যে ঢাকায় 1927 সালে একটা তাৎপর্যপূর্ণ প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল, এই আয়োজনটা তিনি যে একজন বড় মাপের শিল্পী সেই স্ট্যাটাসটাকে আরো অনেক বেশি কি করেছেন, বৈধতা দিয়েছেন। তাহলে কি বলছে দেখো, সলিডিফাইড, বৈধতা দিয়েছে হিজ স্ট্যাটাস, তার মর্যাদাকে অ্যাজ আ মেজর আর্টিস্ট,
তিনি যে একজন বিশাল মাপের একজন যে শিল্পী, সেই বিষয়টাকে আরও বেশি বৈধতা দিয়েছে এই আয়োজনটা। তাহলে সলিডিফাইড মানে কি করা? বৈধতা দেওয়া। কি করা? লিগালাইজ করা। কি করা? লিগালাইজ করা। আর স্ট্যাটাস মানে কি? মান সম্মান। তুমি চাইলে বলতে পারো প্রেস্টিজ। প্রেস্টিজ মানে কি? মান সম্মান। প্রেস্টিজ কি বলবা? প্রেস্টিজ। প্রেস্টিজ মানে মান সম্মান। তারপর রেসপেক্ট বলতে পারবা, অনার বলতে পারবা, তারপর এক্সটল বলতে পারবা, ফ্রেজ বলতে পারবা, ট্রিবিউট বলতে পারবা। ওকে। মেজর মানে কি? প্রাইম। মেজরের সিনোনিম কি বলবা? প্রাইম বলতে পারবা। প্রাইম। প্রাইম মানে কি? মেজর। ঠিক আছে। চিফ বলতে পারবা। আর আর্টিস্ট মানে কি? মেকার। আর্টিস্টের সিনোনিম কি বলবা? মেকার বলতে পারবা। মেকার। এরপর আসো প্রিয় শিক্ষার্থীরা, এরপরে কি বলছে দেখো, আমরা আরেকটা স্লাইডে চলে আসছি। ডেসপাইট কামিং। ডেসপাইট এটা একটা প্রেপোজিশন। প্রেপোজিশনের পর ভার্ব প্লাস কি হয়? আইএনজি হবে। কেন হবে? কারণ প্রেপোজিশনের পরে নাউনের সম্পর্ক। ভার্বের সাথে আইএনজি যুক্ত করলে আমরা নাউন করে ফেলি। ডেসপাইট কামিং ফ্রম অ্যান আন্ডার প্রিভিলাইজড ব্যাকগ্রাউন্ড। এখানে যদি তোমাকে জিজ্ঞেস করে ব্যাকগ্রাউন্ড মানে কি, তুমি বলবে এখানে ব্যাকগ্রাউন্ড মানে আসলে পরিবারকে বোঝানো হচ্ছে। কি বোঝানো হচ্ছে? পরিবার। ডেসপাইট কামিং ফ্রম অ্যান আন্ডার প্রিভিলাইজড। অ্যান কেন হয়েছে? এখানে যে আ সাউন্ডটা কি? বাওয়াল। তাহলে বাওয়ালের আগে কি বসে? অ্যান বসে। ডেসপাইট কামিং ফ্রম অ্যান আন্ডার প্রিভিলাইজড ব্যাকগ্রাউন্ড। একটা সুবিধাবঞ্চিত পরিবার থেকে বেড়ে ওঠার পরেও, বেড়ে ওঠার সত্ত্বেও, তাহলে আন্ডার প্রিভিলাইজ মানে কি? সুবিধা বঞ্চিত। প্রিভিলাইজড মানে হচ্ছে সুবিধা প্রাপ্ত, আন্ডার প্রিভিলাইজড মানে কি? সুবিধা বঞ্চিত। যেটাকে আমরা বলি ডেপ্রাইভড। ডেপ্রাইভড মানে কি? বঞ্চিত। ডেস্টিটিউট মানে হচ্ছে কি? বঞ্চিত। ডেসপাইট কামিং ফ্রম অ্যান আন্ডার প্রিভিলাইজড ব্যাকগ্রাউন্ড। সুবিধাবঞ্চিত পরিবার থেকে বেড়ে ওঠা সত্ত্বেও এস এম সুলতান মেড হিজ মার্ক। এস এম সুলতান তার পজিশন অর্জন করেছেন। এখানে মার্ক মানে কি? পজিশন। তার পজিশন অর্জন করেছেন ইন দ্য আর্ট ওয়ার্ল্ড। শিল্প রাজ্যে তিনি তার যে অবস্থান সেটা তিনি অর্জন করেছেন। তাহলে আর্ট ওয়ার্ল্ড মানে কি? দ্য আর্ট ওয়ার্ল্ড মানে এখানে শিল্প রাজ্যকে বোঝানো হচ্ছে। কিসের মধ্য দিয়ে সেটা? কিসের মধ্য দিয়ে তিনি হচ্ছে শিল্পরাজ্যে নিজের অবস্থান ছিনিয়ে নিয়েছেন? এটা বলতে পারে। কিসের মধ্য দিয়ে? ত্রো। ত্রো মানে মধ্য দিয়ে। ত্রো মানে মধ্য দিয়ে। এটা প্রেপোজিশনের ক্লাসে কাজে লাগবে। ত্রো মানে কি? মধ্য দিয়ে। যেমন ইউ উইল গেট চান্স অ্যাট ডিইউ। তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে থ্রো হার্ড ওয়ার্কিং। কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে। তাহলে ত্রো কিসের মধ্য দিয়ে তিনি হচ্ছে শিল্পরাজ্যে নিজের অবস্থান অর্জন করেছেন? শিয়ার প্যাশন। শিয়ার প্যাশন। শিয়ার প্যাশন মানে বুঝছো? তার যেই একেবারে অকৃত্রিম আগ্রহ, তার যে বিশাল পরিমাণে একটা আগ্রহ, সে আগ্রহের মধ্য দিয়ে। অ্যান্ড হিজ অ্যাবিলিটি, তার আবার একটা সক্ষমতা আছে। কি ধরনের সক্ষমতা? টু বিল্ড এন্ডিউরিং কানেকশন। একটা দীর্ঘস্থায়ী সম্পর্ক, দীর্ঘস্থায়ী সংযোগ ঘটানোর মতো তার একটা সক্ষমতা আছে। এই সক্ষমতার গুণে এবং শিয়ার প্যাশনের গুণে তিনি হচ্ছে শিল্পরাজ্যে তার অবস্থান অর্জন করতে পেরেছেন। তাহলে অ্যাবিলিটি মানে কি? ক্যাপাবিলিটি বলতে পারবা, ক্যাপাসিটি বলতে পারবা, এজিলিটি বলতে পারবা। এজিলিটি, অ্যাবিলিটি, ক্যাপাবিলিটি, ক্যাপাসিটি মানে কি? সক্ষমতা। ঠিক আছে। এন্ডিউরিং মানে কি? দীর্ঘস্থায়ী। কি বলতো? দীর্ঘস্থায়ী। এভার লাস্টিং। কি বলবা? এভার লাস্টিং। আর কানেকশন মানে তো বুঝছো? লিঙ্ক বলো। কি বলতো? লিঙ্ক। লিঙ্ক মানে কি? সংযোগ। Although এটা একটা ক্লজ মার্কার। Although his family could not afford his education at the কলকাতা স্কুল অফ আর্টস। যখন তিনি কলকাতার স্কুল অফ আর্টসে ভর্তি হয়েছিল তখন তার পরিবারের অবস্থা খুবই নাজুক ছিল। দ্যাটস ওয়াই তার পরিবার তার শিক্ষার ব্যয়ভার বহন করতে পারছিল না। তাহলে কুড নট অ্যাফোর্ড মানে কি? তার পরিবার তার যে শিক্ষার ব্যয়ভার সেটা চালাইতে পারতেছিল না, এমনটা বোঝানো হচ্ছে। হিজ ফ্যামিলি কুড নট অ্যাফোর্ড মানে তার পরিবারের সক্ষমতা ছিল না। হিজ এডুকেশন, তার শিক্ষার যে ব্যয়ভার সেটা চালানোর। অ্যাট দ্য কলকাতা স্কুল অফ আর্টস, কলকাতার স্কুল অফ আর্টসের যে ব্যয়ভার সেটা সে চালাইতে পারতেছিল না। হি রিসিভড আ স্পেশাল রিকমেন্ডেশন, সে একটা বিশেষ সুবিধা, বিশেষ সুপারিশ গ্রহণ করেছিলেন। রিকমেন্ডেশন মানে কি বলতো? সুপারিশ। হি রিসিভড, এখানে হি বলতে এস এম সুলতান। হি রিসিভড আ স্পেশাল রিকমেন্ডেশন, সে একটা বিশেষ সুপারিশ গ্রহণ করলেন। দ্যাট অ্যালাউড হিম, যেই সুপারিশ তাকে অনুমতি দিল টু স্টাডি দেয়ার ফর 3 years, পরবর্তী 3 বছর সেখানে বিনামূল্যে পড়ার একটা তাকে সুযোগ করে দিয়েছিল। He is very simple and highly philosophic art.
তার আর্টগুলো কীরকম সেটা একটু কথা বলছে দেখো। তার আর্টটা একেবারে কী ছিল, সাদাসিধে ছিল, কিন্তু হাইলি ফিলোসফিক, গভীর জীবনাদর্শন তার শিল্পের মধ্যে পাওয়া যায়। তার মানে তোমাকে জিজ্ঞেস করতে পারে মানে তার শিল্পগুলো কীরকম, হোয়াট ইজ দ্য মেইন ফিচার্স অফ হিজ আর্ট, তার আর্টের বৈশিষ্ট্যগুলি কেমন, তুমি বলবা হচ্ছে হিজ আর্ট ইজ ভেরি সিম্পল, তার আর্টগুলো খুবই সাদাসিধে বাট হাইলি ফিলোসফিক আর্ট, কিন্তু তার শিল্পের মধ্যে গভীর জীবনাদর্শন পাওয়া যায়। ফিলোসফিক এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, আর ফিলোসফিটা হচ্ছে কি নাউন। হুইজ ফিচার্স, তার শিল্পের বৈশিষ্ট্যগুলো কি, নেচার অ্যান্ড দ্য পিপল অফ বাংলাদেশ, তার শিল্পের বৈশিষ্ট্যগুলো সবসময় প্রকৃতি সম্পর্কিত, অ্যান্ড দ্য পিপল অফ বাংলাদেশ, বাংলাদেশের মানুষ সম্পর্কিত। হ্যাজ বিকাম দ্য প্রাইম সোর্স অফ ইন্সপিরেশন, তিনি একেবারে অনুপ্রেরণার উৎস হয়ে দাঁড়িয়েছেন ফর দ্য নিউ জেনারেশন অফ দ্য পেইন্টার্স, অর্থাৎ বর্তমান প্রজন্মের যে চিত্রকলা শিল্পী আছে সবার কাছে তিনি একেবারে অনুপ্রেরণার উৎস হিসেবে দাঁড়িয়েছেন। সবাই তাকে অনুসরণ করে, সবাই তাকে অনুপ্রেরণা মনে করে। তাহলে ইন্সপিরেশন মানে কি, উৎসাহ, মোটিভেশন বলতে পারবা, সোর্স মানে কি, উৎস। আচ্ছা, সুলতানস ক্যারেক্টার্স, সুলতান তার শিল্পের মাধ্যমে যেই চরিত্রগুলো তৈরি করতো সেই চরিত্রগুলো বিশেষ করে কোন ধরনের হতো সেই সম্পর্কে এখানে আলোচনা করা হচ্ছে। সুলতানস ক্যারেক্টার্স, সুলতানের চরিত্রগুলো কি, ওয়ার ফার্মার্স, কৃষক, রুরাল উইমেন, গ্রামীণ মহিলা, রুরাল মানে কি, ফেস্টোরাল, ফেস্টোরাল মানে কি, গ্রাম্য, ফেস্টোরাল, ফেস্টোরাল, ফেস্টোরাল বলতে পারবা, রুরাল বলতে পারবা, রাষ্ট্রিক বলতে পারবা। সুলতানস ক্যারেক্টার্স ওয়ার ফার্মার্স, সুলতানের চরিত্রগুলো ছিল কৃষক, গ্রামীণ মহিলা, শিশু, অ্যানিমলস, অ্যানিমলস মানে কি, জীবজন্তু, অ্যান্ড ইভেন প্যাটস, এমনকি গৃহপালিত যে কবুতর আছে, বিভিন্ন রকমের জীবজন্তু আছে, সেগুলোও তার চরিত্র থাকত। দ্য মেইন ফিচার অফ হিজ পেইন্টিংস, তার চিত্রকলার সবচেয়ে বড় বৈশিষ্ট্য, সবচেয়ে প্রধান যে বৈশিষ্ট্য, ফিচার মানে কি, বৈশিষ্ট্য, অ্যাট্রিবিউটস, কি বলবা, অ্যাট্রিবিউটস। দ্য মেইন ফিচার অফ হিজ পেইন্টিংস, তার পেইন্টিংসের সবচেয়ে বড় বৈশিষ্ট্য ইজ, সেটা হচ্ছে দ্য মাস্কুলার ফার্মার্স, অর্থাৎ পেশিবহুল কৃষক, মানে যাদের বিশাল বিশাল কি থাকবে, পেশি থাকবে এরকম, এখন হালকেস্টাইনের মতো, বুঝছো, উইথ এক্সটেন্সিভ মাসেল, যাদের বিশাল বিশাল মাসেল থাকবে, গডলি ফিজিক্যাল স্ট্রাকচার, এবং একেবারে দেবদূতের মতো হচ্ছে কি ফিজিক্যাল একটি স্ট্রাকচার থাকবে, তাদের দেহের গঠন হবে কি একেবারে এরকম আর কি, বুঝছো। হুইচ মেক হিজ ফার্মার্স, যেই বৈশিষ্ট্যগুলো তার কৃষকদেরকে বানাতো লার্জার দ্যান লাইফ, এমনি নর্মাল যে মানুষগুলো থাকে তাদের চাইতে তাদেরকে একটু কি অদ্ভুত মনে হইতো, যেমন হালকেস্টাইন এরকম না, এই হচ্ছে বিষয়। সুলতান টুক লিটল, এখানে লিটল মানে খুব কম, মানে নো বলতে পারো। সুলতান টুক লিটল কেয়ার অফ হিজ ফিনিশড ওয়ার্কস, সুলতান তার যে শিল্পকর্মগুলো সম্পন্ন করেছে সেই সমস্ত শিল্পকর্মের তিনি কদর খুবই কম করেছেন, মানে যে শিল্পকর্ম তিনি সম্পাদন করেছেন এই শিল্পকর্মের যে যত্ন, সেই যত্নের প্রতি তিনি কোনোভাবে কি ছিলেন না, সচেতন ছিলেন না। সুলতান টুক লিটল কেয়ার অফ হিজ ফিনিশড ওয়ার্কস, সুলতান তার শিল্পকর্মের কোনো রকমের আদর যত্ন নেননি। অ্যান্ড মেনি আর লস, তার অনেকগুলো শিল্পকর্ম হারিয়ে গেছে। হি ওয়াজ আনকনসার্ন, আনকনসার্ন মানে কি অসচেতন, আনকনশাস। হি ওয়াজ আনকনসার্ন অ্যাবাউট ইউজিং ম্যাটেরিয়ালস, তিনি বিভিন্ন উপাদান ব্যবহার করার ক্ষেত্রে খুবই অসচেতন ছিলেন। দ্যাট উড প্রিজার্ভ, যে সমস্ত উপাদানগুলো এখনও সংরক্ষণ করা হয়েছে সেই সমস্ত উপাদান ব্যবহার করার ক্ষেত্রে তিনি অনেক বেশি অসাবধান ছিলেন, অসচেতন ছিলেন। সুলতান সং ওয়াজ নেভার অ্যাবাউট আর লিগেসি অফ আর্ট ওয়ার্ক, সুলতানের গানগুলো কখনো তার শিল্পকর্মের লিগেসি নিয়ে কিংবা ঐতিহ্য নিয়ে ছিল না, মানে তিনি তার যে শিল্পকর্ম এটা নিয়ে কখনো গর্ব করতেন না, বাট অফ আইডিয়াস, তিনি সবসময় বিভিন্ন চিন্তা চেতনা নিয়ে গান করতেন। তিনি কখনো তার শিল্পকর্মের প্রতি তার যে এত বেশি বিশাল একটা অবদান আছে এটা নিয়ে তিনি কখনো গান করেননি। তাহলে লিগেসি মানে আমরা বলতে পারি হেরিটেজ, কি বলতো, হেরিটেজ বলতে পারবো। এরপর আসুন, এখানে নেভার শব্দটা হচ্ছে অ্যাডভার্ব, লিগেসি মানে কি হেরিটেজ, এখানে আইডিয়াস মানে কি ধারণা, আইডিয়ার একটা শ্রেণী তুমি বলতে পারো নোশন, নোশন মানে ধারণা, কনসেপ্ট, কি বলতো, কনসেপ্ট, কনসেপ্ট মানেও কি ধারণা, আইডিয়া মানেও ধারণা। এরপর আসুন,
অ্যাপার্ট ফ্রম বিং মানে হওয়া, নিজে হওয়া, অ্যাপার্ট ফ্রম বিং অ্যাওয়ার্ডেড, তিনি পুরস্কৃত হয়েছিলেন প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ডস, বিভিন্ন সম্মানজনক পুরস্কারে তিনি পুরস্কৃত হওয়া ছাড়াও, অ্যাকোলেটস মানে কি সম্মাননা পাওয়া ছাড়াও, অ্যান্ড বিং ফিচার্স ইন টপ আর্ট ইনস্টিটিউশন, বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে সর্বোচ্চ পর্যায়ে আসীন হওয়া ছাড়াও সুলতান গ্রহণ করেছিলেন ওয়াইড প্রেস কাভারেজ, তিনি হচ্ছে বিশ্বব্যাপী সংবাদ মাধ্যমে স্থান পেয়েছিলেন, অ্যান্ড লাউডাটরি ক্রিটিক্যাল রিভিউস, এবং প্রশংসাসূচক তিনি মন্তব্য পেয়েছিলেন, ইন রিনাউনেড নিউজ পেপার, বিখ্যাত যে জগৎ বিখ্যাত সংবাদপত্র আছে সে সংবাদপত্র তাকে নিয়ে কলাম লিখেছেন, তাকে নিয়ে অনেক মন্তব্য করেছেন। সে সমস্ত পত্রিকাগুলো কি লাইক যেমন দ্য নিউ ইয়র্ক টাইমস, ওয়াশিংটন পোস্ট, দ্য টেলিগ্রাফ, দ্য টাইমস, দ্য গার্ডিয়ান, লে মন্ডি অ্যান্ড মেনি মোর, আরও অনেক সংবাদপত্র আছে যে সংবাদপত্রগুলো তাকে নিয়ে অনেক বড় বড় কলাম ছাপিয়েছিল, তার সম্পর্কে অনেক বেশি মন্তব্য প্রদান করেছিল। হি বিকেম ইন্টারন্যাশনালি অ্যাক্লেম, তিনি আন্তর্জাতিকভাবে সম্মানিত হয়েছিল। অ্যাক্লেমড মানে কি সম্মানিত হওয়া, তারপর ইন্টারন্যাশনালি মানে কি আন্তর্জাতিকভাবে। হি বিকেম ইন্টারন্যাশনালি অ্যাক্লেম, তিনি আন্তর্জাতিকভাবে সম্মানিত হয়েছিলেন অ্যাজ আ গ্রেট পেইন্টার অফ ক্লাসিক ডাইমেনশনের একজন বিখ্যাত চিত্রকলা শিল্পী হিসেবে তিনি একেবারে বিশ্বব্যাপী সম্মানিত হয়েছিলেন। সুলতান রিসিভড দ্য 21 পদক, সুলতান হচ্ছে 21 পদক গ্রহণ করেছিলেন, স্বাধীনতা পদক গ্রহণ করেছিলেন, বাংলাদেশ চারুশিল্পী সংসদ পদক গ্রহণ করেছিলেন, অ্যান্ড আদার প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ডস, আরও অন্যান্য সম্মাননাসূচক পুরস্কার তিনি গ্রহণ করেছিলেন। তাহলে এই ছিল মোটামুটি আমাদের আজকের প্যাসেজটা। সো তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করেছি একটা প্যাসেজ সত্যিকার অর্থে কীভাবে পড়তে হয়। যদি এভাবে পড়তে পারো তোমার ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, সেটা প্রেপোজিশন, সেটা হইতে পারে সিনোনিম অ্যান্টোনিম, সব কিছু কভার হবে যদি তুমি ধীরে সুস্থে এভাবে লাইন বাই লাইন প্রত্যেকটা লাইনের মিনিং বুঝে করার চেষ্টা করো, সেক্ষেত্রে কোনো টপিক তোমার কাছে কঠিন মনে হবে না। সো আশা করছি তোমাদের ক্লাসটা খুবই ভালো লেগেছে। সো ক্লাসটা কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে জানাবা। সো সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, দেখা হবে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম।